আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। সারা দেশে চিকিৎসকদের শাটডাউন, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের শর্তে সোমবার রাত ৮টা পর্যন্ত হাসপাতালে কেবল জরুরি সেবা দেওয়ার ঘোষণা। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের আদর্শে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়, উদারতা দিয়ে মানুষের মন জয়ে তারেক রহমানের আহ্বান। রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ হয়নি বলে অভিযোগ, দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছে ভোক্তা অধিদপ্তর। এবং অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে পরিবেশ প্রতিবেশ রক্ষার তাগিদ, মালয়েশিয়ায় নদী বিষয়ক সম্মেলন। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার শর্তে আগামীকাল রাত ৮টা পর্যন্ত জরুরি সেবা দেবেন চিকিৎসকরা। হাসপাতালে কমপ্লিট শাটডাউন চলার সময় বহির্বিভাগে রোগী দেখাসহ রুটিন কাজ করবেন না তারা। আগামী ৭ দিনের মধ্যে ৪ দফা দাবি বাস্তবায়ন না হলে কাজে না ফেরার ঘোষণা তাদের। হামলাকারীদের আইনের আওতায় আনা হবে জানিয়ে কর্মবিরতি তুলে নিতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। হামলার ঘটনায় বিইউবিটির প্রভাষক শাহরিয়ার অর্ণব সহ ৫০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। জানাতুল বাকেয়া কেকার রিপোর্ট। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রোগী মৃত্যুর ঘটনায় ভাঙচুরকে কেন্দ্র করে চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। মধ্যরাতে আরেক রোগীর মৃত্যুর ঘটনা ছাড়াও হাসপাতালের ভেতরে এক রোগীকে কুপিয়ে মারধরের ঘটনায় শঙ্কিত চিকিৎসকরা হাসপাতাল প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে নিরাপত্তা নিশ্চিতের আলটিমেটাম দেয়। দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব চিকিৎসকরা হাসপাতালের রুটিন সেবা বন্ধ করে দেয়। জরুরি বিভাগে সীমিত পরিসরে চলা চিকিৎসা সেবা কার্যক্রম দুপুর ১২টার পর বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। বিক্রমপুর থেকে এখানে আসলাম, এখানে আসা টিকিট বন্ধ, সব চিকিৎসা কার্যক্রম বন্ধ। তো আমি আসার পরে এখানে আমি এতক্ষণ ঘুরছি, কোনো টিকিট কাউন্টারই ওপেন নাই। তো আমি কিভাবে সার্ভিস পাবো? আর প্রত্যেকটা মানুষ তো এখানে বাইরে হাই হুতাশ করতেছে, কান্নাকাটি করতেছে। রোববার বেলা ২টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে ৪ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে নিউরোসার্জারি চিকিৎসক সহ ইন্টার্ন চিকিৎসকরা। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা। চিকিৎসকদের সাথে প্রায় ২ ঘণ্টা বৈঠক শেষে দাবি পূরণের আশ্বাস দেন তিনি। তারা বলেছে স্বাস্থ্য পুলিশ, এইটা একটু সময় লাগবে, এটা দীর্ঘ, কারণ আমরা তো কোনো আইন এখন বানাইতে পারবো কিনা আমার জানা নাই। তারা বলেছে হাসপাতালের জন্য যতগুলি যেখানে সেবা কেন্দ্র আছে সব সেবা কেন্দ্রে স্বাস্থ্য পুলিশ নামে কিছু ফোর্স দিয়ে দেওয়া, তারা ডিজি হেলথের আন্ডারে থাকবে। তো এইটা করতে হলেও হয়তো নতুন আইন করতে হবে, সেটা আমি জানি না। সেই জন্য আমি বলছি এটা আমি ফিরে গিয়ে ওখানে আলাপ করব। এ সময় চিকিৎসকদের পক্ষে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা সহ স্বাস্থ্য পুলিশ নিয়োগ ও চিকিৎসক সুরক্ষা আইনের জোর দাবি জানানো হয়। সিকিউরিটি ফোর্সের সদস্য যদি থাকে, যেই সব হাসপাতালগুলোতে, যেই সব মেডিকেল কলেজগুলোতে এই পরিমাণ জনশক্তি আমাদেরকে সিকিউরিটি দিতে পারবে, এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। 1:1 যেটা বলেছি, এটা হলো ইমার্জেন্সি সেবার জন্য। ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ক্যাজুয়ালিটিতে কতজন ডাক্তার একসাথে কাজ করে আপনারা কেউ জানেন? 10 জন ডাক্তার কাজ করে, তো 10টা পুলিশ ওখানে দেওয়া যায় না, 10টা আর্মি দেওয়া যায় না? এটা 1:1 কোনো অবাস্তব সিদ্ধান্ত নয়, এটা ইমার্জেন্সি সেবা দানের জন্য। হামলার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, বিইউবিটির প্রভাষক শাহরিয়ার অর্ণব সহ ৫০ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। জানাতুল বাকেয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে তিনি বলেন, আগামীতেও সব চ্যালেঞ্জ মোকাবেলা করে জিয়াউর রহমানের আদর্শে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মুক্তবাজার অর্থনীতির পথ সুগম করা হবে। দলের নেতারা বলেন, এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আরও উজ্জীবিত হয়ে গণমানুষের জন্য কাজ করবেন নেতাকর্মীরা। রাহুল রায়ের রিপোর্ট। 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। The entire credit goes to our people of this country who want peace, stability, work and development. 1981 সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর দলের হাল ধরেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। কয়েক দফা রাষ্ট্র ক্ষমতায় আসা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন দেশের প্রধানমন্ত্রীও। বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রী আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা বলেন। এই 2024 সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 15 বছর ধরে সংগ্রাম করছে, লড়াই করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 700-র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, 2000-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামের জন্য। যে কোনো বাধাই আসুক, সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠিত করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আমরা কাজ করে যাব বলে আমরা শপথ নিয়েছি। প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথমে 5 দিনের কর্মসূচি দিলেও বন্যার কথা বিবেচনা করে সব কর্মসূচি প্রত্যাহার করা হয়। বন্যার্তদের জন্য 10 কোটি টাকা অনুদানও দিয়েছে বিএনপি। দলের সিনিয়র নেতারা বলেছেন, এবার নতুন যাত্রা বিএনপি। আমরা মনে করি যে আমরা জনগণের পাশে ছিলাম, জনগণের সাথে ছিলাম। এখন বর্তমান পরিস্থিতিতে বন্যার্তদের পাশে থাকে এই জনগণের পাশে থাকে। নেতা কর্মীদের জন্য আমরা ইতিমধ্যে দলের থেকে আমরা আহ্বান জানিয়েছি যে আরও সংগঠিত হওয়ার জন্য। আর আরেকটা ব্যাপার আমরা সাবধান করেছি যে আওয়ামী লীগ যে ধরনের অন্যায় অত্যাচার বিভিন্ন ক্ষেত্রে করত, চাঁদাবাজি ইত্যাদি, সেগুলোতে যেন কোনো ক্রমেই বিএনপি কোনো রকমে অংশগ্রহণ না করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া ভিডিও বার্তায় দলের পক্ষ থেকে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তারেক রহমান বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের সাফল্য এবং সম্ভাবনা নস্যাৎ করে দিতে স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রাষ্ট্র, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, জনপ্রশাসন, বিচার বিভাগ সকল ক্ষেত্রে দেশকে এক নৈরাজ্যকর অবস্থায় রেখে স্বৈরাচারী হাসিনা পালিয়েছে। পরপর 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা, উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন, এমনকি সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করার বিষয়েও পরীক্ষা নিরীক্ষা করাসহ রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা রূপরেখা দিয়েছে। আমি মনে করি, আমাদের দল বিএনপি মনে করে, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র এবং সরকার গঠনের লক্ষ্যে দেশকে নির্বাচনী রোডম্যাপে তোলার জন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহায়তা করতে প্রস্তুত। পাসপোর্ট বাতিল হওয়ার পরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তা জানা নেই ঢাকার।
ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সাথে সাম্প্রতিক সমঝোতা স্মারকগুলোতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর 5ই আগস্ট প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও দিল্লিতেই অবস্থান করছেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল সাবেক প্রধানমন্ত্রীর অবস্থান এবং তাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে। যদি লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, চাইবো। যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। মানে দিতেই হবে এমন কোনো ভারত দেবে কিনা সেটা তাদের ব্যাপার, তাদের সিদ্ধান্ত। সাবেক প্রধানমন্ত্রীর চুক্তি আছে আমাদের, চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার একটু লিগাল প্রসেস থাকে। তো আমি জানি না সেটা কীভাবে হবে, এটা স্পেকুলেট না করাই ভালো। তবে যদি আমাদের লিগাল সিস্টেম চায় যে তাকে ফেরত আনা হয়, আমরা অবশ্যই চেষ্টা করবো ফেরত আনতে। পাসপোর্ট বাতিল হলে তো তাকে উনি কীভাবে আসবেন? না, রেড পাসপোর্ট তো সকল বাতিল হয়েছে। হ্যাঁ, অটোমেটিক্যালি। তাহলে ওনার এবং এটা আপনারা ভারতের দিকে জিজ্ঞেস করেন যে কি স্ট্যাটাস তাদের, কীভাবে রেখেছে তা। আরেক প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, ভারতের সাথে সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করবে ঢাকা। এমওইউ কিন্তু চূড়ান্ত চুক্তি না, কাজে এটা তো আমাদের স্বার্থ ঠিকমতো রক্ষিত হয়েছে কিনা সেটা আমরা দেখতেই পারি, এবং সেই অনুযায়ী স্বার্থ রক্ষা করে যেগুলো চুক্তি করার সময় সেটা আমরা করব। এমওইউ সবসময়ই কিন্তু আবার এটার ওই চুক্তির পর্যায়ে যাওয়ার আগে এটা বিবেচনা করাই হয়, সেটা করা যেতেই পারে। উপদেষ্টা জানান, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিয়ে সেখানে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের কয়েকজনের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেছেন, জনগণ যখন চাইবে তখন নির্বাচন দিতে হবে। তিনি আরও বলেন, ভারত সহ প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় জামাত। তাফিমুল ইসলামের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তাদের পূর্ণ সমর্থন দিয়ে আসছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রাষ্ট্র সংস্কারের কথা বলছেন দলের নেতারা, সেই সাথে জনগণের চাওয়া অনুযায়ী নির্বাচনের কথাও বলছেন তারা। সভা সমাবেশের মতো রাজনৈতিক কর্মসূচি না দিয়ে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের সহযোগিতা এবং বন্যার্তদের পাশে থাকার কর্মসূচি দিচ্ছে দলটি। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেছেন, দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে চান না তারা। এই রাষ্ট্রের রন্ধে রন্ধে যে দুর্নীতি, দলীয়করণ, রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলোকে যে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এগুলো সংস্কার করার জন্য ন্যূনতম যতটুকু সময় এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন হবে সে সময়টুকু দিতে আমরা রাজি আছি এবং আমরা সে সহযোগিতা করতে প্রস্তুত। ভারত সহ প্রতিবেশীদের সাথে সম্পর্ক কেমন হবে সে বিষয়েও কথা বলেন জামাতের এই নেতা। সারা দুনিয়ার সব রাষ্ট্রের সাথে আল্লাহর নবী সম্পর্ক রাখতেন, দূত আদান প্রদান করতেন, সুসম্পর্ক রাখতেন, বন্দি বিনিময় করতেন, চুক্তি হতো, বাণিজ্য হতো। তো আমরা তো সেই আদর্শের অনুসারী। আমাদের দেশেও ইসলাম প্রতিষ্ঠিত হলে আমরা সব প্রতিবেশীকেই এই সুধারণা নিয়ে, কারোর সাথেই শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব, এই পলিসি আমাদের দেশ এবং আমরা এটা মেনটেন করে চলছি। ভারত নিকটতম প্রতিবেশী, একটা বন্ধুপ্রতিম দেশ, আমাদের কোনো শত্রু দেশ নয়। ভারতের জনগণ আমাদের শত্রু নয়, রাষ্ট্রটাও আমাদের শত্রু নয়। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেছেন, পশ্চিমা বিশ্বের কাছে জামায়াত ইসলামী নিয়ে ভুল বোঝানো হয়েছিল। তার মতে বর্তমানে জামায়াতকে মধ্যপন্থী ইসলামী দল মনে করেন পশ্চিমা বিশ্ব। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ভবিষ্যৎ বাংলাদেশে কোন সরকার যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেজন্য আধুনিক নির্বাচন পদ্ধতি, শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের কথা বলছে জাতীয় পার্টি। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, অন্তর্বর্তী সরকারকে সুশাসন নিশ্চিত করে নির্বাচনের রোডম্যাপ জাতির কাছে তুলে ধরতে হবে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। শনিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সে সময় নির্বাচন কমিশন পুনর্গঠন, আধুনিক নির্বাচন পদ্ধতি, আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নির্বাচন, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা, নির্বাচন পদ্ধতি ঠিক করার পর স্থানীয় নির্বাচন দেওয়ার দাবিসহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে জাতীয় পার্টি। গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করার ওনাদের দায়িত্ব, জনগণের প্রত্যাশা। একই সঙ্গে জনগণের প্রত্যাশা হলো শুধু নির্বাচন সুষ্ঠু হলে হবে না, পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবেন তারা যেন নির্বাচিত হয়ে সত্যিকার অর্থে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করেন।
জনগণের কাছে জবাবদিহিত থাকেন, জনগণের ইচ্ছা অনিচ্ছাকে তারা মূল্য দেন এবং পরবর্তীতে আবার ইলেকশন ব্যবস্থাতে কোনো রকম হস্তক্ষেপ করে নিজেদের দলীয় বা গোষ্ঠীর স্বার্থের দিকে না যান, এটা নিশ্চিত করতে হবে। জাতীয় পার্টি সবসময় দেশ ও জনগণের পক্ষে কাজ করে বলে জানান জিএম কাদের। নির্বাচিত সরকার বিপুল জনগণের ভোট এবং জনগণের জনমত তাদের পক্ষে থাকা সত্ত্বেও পরবর্তীতে জনগণের প্রত্যাশা অনুযায়ী সত্যিকার অর্থে যেটাকে আমরা বলি গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনা করেননি এবং সেটার কারণ হলো আমাদের নির্বাচন, আমাদের সংবিধান, আমাদের শাসন পদ্ধতিতে নানান ধরনের ত্রুটি আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টির নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেছে বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা ও হত্যা চালানোর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন জনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া নিয়ে ভিন্ন মত আইনজীবীদের। আইন সংশোধন করে বিচারের কথা বললেও আবার কেউ বলছেন সংশোধন ছাড়াই বিচার সম্ভব। এদিকে নিবন্ধন ফিরে পেতে জামাতে ইসলাম যে আবেদন করেছে তার শুনানি হবে 21শে অক্টোবর আপিল বিভাগে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন জনের বিরুদ্ধে ৮টির বেশি অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। প্রশ্ন উঠেছে, ট্রাইব্যুনালের বিদ্যমান আইনে অভিযুক্তদের বিচার সম্ভব কিনা। যে ধরনের অপরাধ হয়েছে এই অপরাধগুলো বাংলাদেশের প্রচলিত আইনে, ফৌজদারি কার্যবিধি আইনে বাংলাদেশের আদালতগুলোতে হওয়া সম্ভব নয়। এই বিচারটা প্রপারলি কেবলমাত্র হওয়া সম্ভব 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা বাংলাদেশে আমাদের আছে, সেখানে এটার প্রপার বিচার হওয়া সম্ভব। এই ট্রাইব্যুনালে এই আসামিদের বিচার করতে আমরা চাই, তাহলে সেই ট্রাইব্যুনালের আইনের সুনির্দিষ্ট কিছু সংশোধন প্রয়োজন হবে। তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করেন ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করার পক্ষের আইনজীবী। এই আইনে ইতিমধ্যে 56টি মামলার জাজমেন্ট দেওয়া হয়ে গেছে। এরপরে আমি মনে করি যে এই আইন বা বিধিমালা সংশোধন করার কোনো প্রয়োজন নেই। বিদ্যমান আইন এবং বিধিমালা যেমনটি আছে তেমনটি রেখেই এই ট্রাইব্যুনালে যে বিচারগুলো চলছে এবং যে অভিযোগগুলো ইতিমধ্যে দায়ের হয়েছে সেগুলোর বিচার করা সম্ভব। এদিকে জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন ফিরে পেতে আবেদন করে চেম্বার জজ আদালতে। জামায়াত ইজ এ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল। এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। 21শে অক্টোবর পূর্ণাঙ্গ বেঞ্চে টুয়ার্ড স্টপ অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি হবে। আইনজীবীরা জানিয়েছেন, নিবন্ধন নিয়ে জামায়াতে ইসলামীর আপিল গত বছর জামাতের পক্ষের আইনজীবী উপস্থিত না থাকায় খারিজ করে দিয়েছিলেন আপিল বিভাগ। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। 5ই আগস্টের পট পরিবর্তনের পরও রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ হয়নি। এই অভিযোগ জানিয়ে ব্যবসায়ীরা বলেছেন, চাঁদাবাজির ক্ষেত্রে শুধু ব্যক্তি বা ভাইয়ের পরিবর্তন হয়েছে। নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরাগ আজিমের রিপোর্ট। নিত্যপণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে এতে অংশ নেন ব্যবসায়ী সমিতির নেতারাও। সুনির্দিষ্ট কোনো কারণ না থাকা সত্ত্বেও কিছু নিত্যপণ্যের দাম কেন বেড়েছে, ব্যবসায়ীদের প্রতি সে প্রশ্ন রাখেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। আমার প্রশ্নটা ওখানেই যে চাঁদাবাজি বন্ধ হয়েছে কিনা, আর যদি বন্ধ হয়ে থাকে তাহলে দ্রব্যমূল্য দাম কমে নাই, তাহলে আমরা ব্যবসায়ীদের দায়িত্ব, তারা এটি করছে। আর যদি চাঁদাবাজি থাকে সেটা আজকে স্পষ্ট বলবেন। এবং আমি বলতে চাই, যদি আজকে যদি আপনারা স্পষ্ট এই মুহূর্তে যদি বলতে না পারেন তাহলে আর আপনারা ওই যে হাতে চুরি পড়ে থাকেন। মহাপরিচালকের প্রাথমিক বক্তব্যের পর পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে জানতে চাওয়া হয় জিনিসপত্রের দাম কেন আশানুরূপ কমছে না। চাঁদাবাজিটা হওয়ার কারণে অনেকের ধারণা ছিল 5 তারিখের পর এগুলো সব বন্ধ হয়ে যাওয়ার পর দ্রব্যমূল্যটা অনেকটা সহনীয় পর্যায়ে আসবে, কিন্তু আমরা সেরকম লক্ষ্য করলাম না। আগে আসতো আপনার গিয়ে মোটর সাইকেল দিয়ে 10 জন 15 জন 20 জনের, সেই গ্রুপগুলো এখনো আসছে, শুধু ভাইয়ের নাম পরিবর্তন হয়েছে। 5ই আগস্টের আগে যা ছিল 5ই আগস্টের পরে এর থেকে কোনো কিছু থেকে নিস্তার কেউ পায় নাই। এটাই হলো বাস্তবতা। এবং সেটা কিভাবে হাত বদল হয়েছে, কিভাবে হয়েছে না হয়েছে সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের।
নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের যে কোনো সমস্যায় সত্য কথা বলার তাগিদ জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ প্রতিবেশ রক্ষা করে অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নের কার্যক্রম দেশ বিদেশে ছড়িয়ে দেওয়ার বিকল্প নেই বলেছেন প্রকৃতি বন্ধু প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। মালয়েশিয়ায় 2 দিনের নদী বিষয়ক সম্মেলনে অংশ নিয়ে সেখানকার অভিজ্ঞতা দেশের প্রাণ প্রকৃতি রক্ষায় কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন অংশীজনেরা। সে সময় পরিবেশ বান্ধব প্রযুক্তিতে নদী ভিত্তিক অর্থনীতি, ইকো ট্যুরিজম সহ আদিবাসী সম্প্রদায়ের জীবনাচার তুলে ধরা হয়। আলিমাল রাজি রিপোর্ট। পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় মানব সভ্যতা ও বাস্তুতন্ত্র রক্ষায় বিশ্বজুড়ে গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সমাধানে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় 2 দিনের নলেজ এক্সচেঞ্জ রিভার কনফারেন্স 2024 আয়োজনের প্রথম দিন দেশটির পার্বত্য অঞ্চলের পেরাকের ইপোতে 22 কিলোমিটার দীর্ঘ পাহাড়ি নদী ঘিরে গড়ে ওঠা 6টি আদিবাসী গ্রামের প্রকৃতি ঘনিষ্ঠ জীবনাচার ও জীবনমান উন্নয়নের নানা উদ্যোগ পরিদর্শন করেন অংশীজনরা। অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসাবে তুলে ধরা হয় বাস্তুতন্ত্র রক্ষা করে ইকো ট্যুরিজম ও নদীভিত্তিক অর্থনীতির সময়োপযোগী নানান ধারণা। ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সকল পক্ষের কার্যকর অংশগ্রহণের পাশাপাশি টেকসই উন্নয়ন নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রকল্প ও প্রযুক্তিতে গুরুত্বারোপ করেন অংশীজনরা। So this KERC is the second time we are organizing with Bangladesh team after 2022. The first day is focuses in Kayo di Tonggang, where this is more about the ecotourism community. This is our indigenous community. And the second day is we're going to do it in Ipoh city itself, where we're going to focus on the forum and also paper sharing from delegates from Bangladesh as well as from Malaysia. So we hope that this will be a very good networking platform. What we did today is we exposed to our delegates how a river economy can be formed using nature-based solution. In addition to the chalet, we also have this mountain bike eco track. And as we know that river sustainability cannot sustain without education, and we are very happy to welcome delegates from Bangladesh. মালয়েশিয়ার পরিবেশ বান্ধব উদ্যোগগুলো দেশে বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি পর্যটন এবং অর্থনীতিতে গতি আসবে বলে জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। কুয়ালালামপুর থেকে ইপোতে এসেছি প্রায় 200 কিলোমিটার দূরে, এবং এখানে একটি আদিবাসী গ্রাম ঘুরে ঘুরে দেখলাম। তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য এখানে নেচার বেসড কিছু সলিউশনের ব্যবস্থা করা হয়েছে। 70% পানির কিন্তু উৎস হচ্ছে এই পাহাড়ি ঝর্ণা বা পাহাড়ি নদী। মানুষ বলি আর প্রাণী বলি, পানি ছাড়া কিন্তু কোনো জীবন কিন্তু বাঁচা সম্ভব না। নেচারকে কেন রক্ষা করতে হবে, সংরক্ষণ করতে হবে, এবং তাদের পাশে থেকে তাদের শেখানো হচ্ছে, এবং যে কাজটি আমরা বাংলাদেশেও কিন্তু আমাদের ছড়িয়ে দেওয়া দরকার। বাংলাদেশেও কিছু কাজ যা হয় না তা না, হচ্ছে। এভাবে একেবারে ইন্টেন্সিভলি আমাদেরও বাংলাদেশে আদিবাসীদের পাশে দাঁড়াতে হবে, কারণ পাহাড় কিন্তু আমাদের খুব বেশি নেই। সবচেয়ে বড় কথা হলো আমরা মানুষ যেমন এই পৃথিবীতে আমাদের প্রয়োজন আছে, আমাদের এই প্রাণীগুলোরও প্রয়োজন আছে, আমাদের এই নদ নদীর প্রয়োজন আছে, গাছপালার প্রয়োজন আছে, সব কিছুর কিন্তু প্রয়োজন আছে। এবং এই সব কিছুর প্রয়োজনটা আমরা যত বেশি জানাতে পারবো, সচেতনতা বাড়াতে পারবো, তত কিন্তু আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। গ্লোবাল এনভায়রনমেন্ট সেন্টার, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজনের সহযোগী নদী পরিব্রাজক দল, আরডিআরসি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ 7টি সংগঠন। আলিমাল রাজি, পেরাক, মালয়েশিয়া। এবারে আই স্পোর্টস। ইতিবাচক মনোভাব এবং মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণেই ব্যাকফুট থেকে ইনিংস বাঁচাতে পেরেছে বাংলাদেশ, জানিয়েছেন পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া লিটন দাস।
শেষ দিকে হাসান মাহমুদও ধৈর্য রেখেছেন। স্পিনাররা ভালো বলে চতুর্থ দিনটাও টাইগারদের হবে প্রত্যাশা লিটনের। আমি কখনোই লং চিন্তা ভাবনা করিনি। আমি যখন সাকিব ভাইয়ের সাথে স্টার্ট করলাম, সাকিব ভাই খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছে। সো আমি আর মিরাজ দুজনেই নিউ। একটাই ডিসকাশন চলতেছিল যে খেলাটা কতখানি লম্বা টানা যায়, কারণ তারা খুবই ভালো বল করতেছিল। নিউ বল অলওয়েজ চ্যালেঞ্জিং, আর তারা একটা ভালো মোমেন্টামে ছিল। তো আমাদের ভিতর ডিসকাস এটাই হচ্ছিল যে আমরা কীভাবে মোমেন্টামটাকে কন্ট্রোল করতে পারি। অবভিয়াসলি ক্রেডিট গোজ টু মিরাজ, যেভাবেতে আমার তো হাতে লাগার কারণে আমি খুব একটা শট খেলতে পারতেছিলাম না, বাট মিরাজ তাদেরকে অনেকটা ব্যাকফুটে করে দিয়েছে তার শট খেলে। সো আমার মনে হয় মিরাজের কয়েকটা আর্লি বাউন্ডারি, 5-6টা আর্লি বাউন্ডারি খেলার একটা রিদম তৈরি করেছে। এবারে ইউরোপিয়ান ফুটবল প্রসঙ্গ। স্বাগতিক ভুটানের বিপক্ষে আসন্ন 5 ও 8ই সেপ্টেম্বর 2 আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় চায় বাংলাদেশের ফুটবলাররা। শুক্রবার থিম্পুতে পৌঁছানোর পর প্রথমবারের মতো রোববার মাঠের অনুশীলনে জামাল তপু, সাদ মিরাজরা। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে গতকাল পাহাড়ে নানা কসরত করলেও শহরের বাইরে সাংজিজি গ্রাউন্ডে প্রথমবারের মতো মাঠের অনুশীলনে নামে হাভিয়ার ক্যাবরেরা। এর আগে দুপুরে হোটেলে জিম সেশনে অংশ নেয় সফরকারীরা। আপাতত ভুটানিজদের আক্রমণ রুখে দেওয়ার কৌশলের উপর কাজ করছে লাল সবুজের ফুটবলাররা। সবশেষ সাফ ফুটবলে ভুটানের সঙ্গে লড়াইয়ে 3-1 গোলে জিতলেও বাংলাদেশ। আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে 2 প্রীতি ম্যাচেও জয়ের পরিকল্পনায় ব্যস্ত বাংলাদেশ ফুটবল দল। আমরা অনেকদিন ফুটবলের বাইরে ছিলাম, লাস্ট 2 মাস। সো আমাদের এখন আন্ডারস্ট্যান্ডিং অনেক প্রয়োজন, এই জন্য আমরা বেশি এইটা নিয়ে প্র্যাকটিস করবো। ভুটান অবশ্যই ওরা অনেক ভালো টিম, আগে থেকে অনেক ইমপ্রুভ করেছে। আমাদের টিমেরও স্ট্রেংথ অনেক ভালো, আর লক্ষ্য একটাই, আমরা জিততে হবে। ভুটানের গ্রাউন্ড অনেক স্ট্রং অপোনেন্ট, এবং তারা এখানে কিছুদিন আগে হংকং হারিয়েছিল 2-0 গোলে। তো এটা আমাদের মাথায় রেখে নামতে হবে, মাথায় আছে। আমাদের টার্গেট হলো যে আমরা যেভাবে এখন রেডি হচ্ছি 5 তারিখ এবং 8 তারিখের জন্য, এটা অনেক পজিটিভ একটা ওয়েতে আমরা রেডি হচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতা কুক্ষিগত করে কেউ যাতে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেজন্য বিএনপি সংবিধানে সংস্কার আনতে চায়। এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ যেন পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে তৃণমূল পর্যায়ে ধারাবাহিক মতবিনিময় সভায় কুমিল্লা ও ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। বিএনপি ঐক্যবদ্ধ থাকলে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে অতীতের মতো আবারও দলটি সফল হবে, এই আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। শিশুদের পোলিও টিকা দিতে যুদ্ধবিরতির আগের দিন ইসরায়েলি হামলায় কমপক্ষে 61 ফিলিস্তিনি নিহত, খাবার ও পানির সংকট। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে সরকার চেষ্টা করছে জানিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ দাবি করেছেন, জিনিসপত্রের দাম এখন হতাশাব্যঞ্জক নয়। সচিবালয়ে পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে তিনি ডিম ও মুরগির দাম শিগগিরই কমবে বলে আশ্বস্ত করেছেন। বাড়লে এটাতে কমানোর অনেকগুলো ফ্যাক্টর থাকে। তো এটা শুধু উৎপাদন খরচ না, অনেক রকম নেক্সাস যেটা এটার সাথে এটার ইস্যু থাকে, ওগুলোতে একটু সময় লাগে। তবে খুব খারাপ যে একেবারে তা না যে হতাশায় কমে একদম লোকজন ইস্যু করতে পারছে না, সেটা আমি মনে করি না। আমার মনে হয় মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। এটা যেন আরও সন্তোষজনক বেটার হলো, আর যেন সুখ হয়, লোকজন যেন আরও কমফোর্টেবল হয়, সেটা আমরা চেষ্টা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। 17তম বিসিএস ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক 1998 সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন তিনি। 17তম ব্যাচের অন্যরা যখন এডিশনাল ডিআইজি পদমর্যাদায়, তখনও তাকে এসপি হিসেবেই রাখা হয়। বর্তমান সরকার তাকে সরাসরি ডিআইজি পদে পদোন্নতি দিয়েছে। এবারে নিট উল্টাটা আন্তর্জাতিক সংবাদ।
শিশুদের পোলিও টিকা দিতে যুদ্ধবিরতির আগের দিন শনিবার গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাদের অবরোধের মুখে পড়েছে পশ্চিম তীরের জেনিন শহর। সেখানকার বাসিন্দারা খাবার ও পানি সংকটে পড়েছেন। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগও। পশ্চিম তীরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। মধ্য গাজায় শিশুদের পোলিও টিকা দেওয়া শুরু হয়েছে। আজ থেকে গাজা জাতিসংঘের টিকাদান কর্মসূচি উপলক্ষে ৩ দিনের জন্য মানবিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগের দিন গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি সেনারা। গত বছরের ৭ই অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ৪০,৬৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৪,০৬০ জন। এবারে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। গত ১৫-১৬ বছর ধরে গুম হয়ে যাওয়া মানুষের পরিবারগুলোর গল্প নিয়ে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী গুম, জান ও জবান। মায়ের ডাকের আয়োজনে বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্তি ভট্টশালী গ্যালারিতে শুরু হয়েছে অনির্দিষ্টকালের এই আয়োজন। গুম হয়ে যাওয়া মানুষগুলোকে ছাড়া তাদের পরিবারের সংগ্রাম, বেঁচে থাকার আশা আর হতাশার পাশাপাশি গুম নিয়ে বিস্তারিত তথ্য তুলে এনেছেন আলোকচিত্রী মুশফিকুর রহমান জোহান। সিসিটিভির ফুটেজ, ডায়েরি, সাক্ষাৎকার, নিউজ কাটিং সহ গুম হয়ে যাওয়া মানুষদের বিভিন্ন তথ্য স্থান পেয়েছে প্রদর্শনীতে। রোববার থেকে বুধবার প্রদর্শনী চলবে সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। শুক্রবার চলবে সন্ধ্যা 7:30 পর্যন্ত। সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার। এবারে কৃষি সংবাদ। একদিনের রেকর্ড বৃষ্টিতে যশোরের বিস্তীর্ণ মাঠে রোপা আমনের ক্ষেত তলিয়ে গেছে। 24 আগস্ট জেলায় টানা 14 ঘন্টায় 228 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জেলার 7,220 হেক্টর জমির আমন ধান সহ বিভিন্ন ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। চলতি মৌসুমে যশোরে 1,40,425 হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। অন্যান্য বছরে পানি স্বল্পতার পাশাপাশি নানা বৈরী আবহাওয়ার কারণে কৃষক সময় মতো আমন আবাদ করতে না পারলেও এবছর আবহাওয়া অনুকূলে থাকায় অনেকটা আগেভাগেই আমন ধান রোপণ চাষ শুরু করে। ইতিমধ্যে জেলার প্রায় 90% জমির ধান রোপণ সম্পন্ন হয়েছে। তবে গত 24 আগস্ট রাত থেকে পরদিন 25 আগস্ট সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কারণে জেলার বিস্তীর্ণ মাঠে আমন ধানের ক্ষেত পানির নিচে ডুবে থাকায় চরম বিপাকে পড়েছেন কৃষক। জিয়ার খালটা যদি সংস্কার করা হতো তাহলে এই ধান তলাইতো না। হাজার হাজার বিঘে ধান সব নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেক বছরে আপনার আছে এই তলায় যাচ্ছে এইভাবে ময়লা পলিথিন আপনার যা যাবে তো কিছু প্লাস্টিক সব আপনার এই জায়গায় ফেলানো হয়। আমার 2 বিঘা বই ধরে এই বই তলায় গেছে। এখন গরুর খাবারও হচ্ছে না, মানুষের খাবারও হচ্ছে না। খালটা যদি করে দিতে তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হতো। কৃষি বিভাগ বলছে সামনে ভারী বৃষ্টিপাত না হলে এসব ধান ক্ষতি থেকে রক্ষা পাবে। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি হওয়ার কারণে আমাদের যেগুলো বিল অঞ্চল ছিল সেই বিল অঞ্চলগুলোতে আপনার পানির একটা প্রচন্ড একটা চাপ পড়েছে এবং এই চাপ পড়ার কারণে যশোর জেলাতে 7,000 হেক্টরের কিছু বেশি জমি সাময়িকভাবে প্লাবিত হয়েছে এবং এটার পানি আস্তে আস্তে সরছে। চলতি মৌসুমে জেলায় 1,40,450 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। অতিরিক্ত জোয়ার ও বন্যার পানির তীব্র চাপে ভেঙে গেছে নোয়াখালীর মুছাপুর ক্লোজার রেগুলেটর। এতে নোনা পানি ঢুকেছে লোকালয়ে, নষ্ট হচ্ছে সুপেয় পানির উৎস ও বিস্তীর্ণ ফসলি জমি। সেই সাথে ছোট ফেনী নদীর তীব্র ভাঙনে দিশেহারা স্থানীয়রা। আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। কোম্পানিগঞ্জের মুছাপুর রেগুলেটরের 23টি গেট দিয়ে ভারী বর্ষণ ও উজানের পানি গিয়ে পড়ে বঙ্গোপসাগরে। তবে এবছর বন্যার পানির তীব্র চাপে ভেঙে গেছে রেগুলেটরের মধ্যবর্তী অংশ। এতে সাগরের লোনা পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নোয়াখালী, ফেনী ও কুমিল্লার বিস্তীর্ণ এলাকা।
দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করায় রেগুলেটরটি হুমকিতে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। মিষ্টি পানিতে যা ভাঙে তার লবণ পানিতে প্রচুর পরিমাণে ভাঙে, যার কারণে এখন যদি 1 গুণ ভাঙে তখন 5 গুণের চেয়ে বেশি ভাঙে। আমাদের উভয় পাশের যে জায়গাগুলো ভাঙার প্রবল সম্ভাবনা, সেখানে ব্লক ফেলে যেন ভাঙনটা রোধ করা হয়। সেই সাথে তীব্র ভাঙনে সর্বস্ব হারাচ্ছেন নদী তীরবর্তী মানুষ। ব্রিজ তলাইবার সাথে সাথে ঘর দুয়ার সব নদীতে পড়ে গেছে। মুসাফির ব্রিজ দাবি জানার কারণে আমাদের স্রোতের কারণে আমাদের ঘরবাড়ি লয়ে গেছে আর কি। আশেপাশে যত বাড়িঘর আছে ওই বাড়িঘরগুলো এভাবে ধসে যাবে, নদীতে বিলীন হয়ে যাবে, ফসলগুলো নষ্ট হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত রেগুলেটর মেরামত ও নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ইতিমধ্যে আমরা ভাঙন রোধে বিভিন্ন জায়গায় জিও ব্যাগ দ্বারা অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ গ্রহণ করেছি এবং ইতিমধ্যে জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু হয়েছে এবং আগামী দিনে যেসব জায়গায় ভাঙন দেখা দিবে সেসব জায়গাতে আমরা জিও ব্যাগ দ্বারা প্রতিরক্ষামূলক কাজের ব্যবস্থা। জীবন জীবিকা রক্ষায় রেগুলেটর মেরামত ও নদী ভাঙন রোধে উচ্চ মহলের হস্তক্ষেপের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদের পর্যায়ে আবার নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। পরপর 3বারের বন্যায় খাগড়াছড়িতে ব্যাপক ক্ষতি, সড়ক অবকাঠামো, কৃষিখাত ও কাঁচা ঘরবাড়ি বেশি ক্ষতিগ্রস্ত। পরপর 3বারের বন্যায় খাগড়াছড়িতে ব্যাপক ক্ষতি হয়েছে। পাহাড়ি জেলা খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। গ্রামীণ সড়ক অবকাঠামো, কৃষিখাত ও কাঁচা ঘরবাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়ি প্রতিনিধি আজহার হীরার পাঠানো তথ্য ভিডিও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। খাগড়াছড়ি জেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের তথ্যমতে বন্যায় জেলার প্রায় 40,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি নষ্ট হয়েছে, পচে গেছে জমির ফসল। প্রথম একটা বন্যা আছে, বন্যায় আমার তিত করালা, রক মেলুন, তারপরে হচ্ছে তরমুজ, এগুলো সব নষ্ট, একদম বন্যায় পানিতে নিয়ে গেছে। ধান করলাম 6 খানির মতো, আমাদের সবই এরপরের যে আকস্মিক বন্যা হলো পরপর 2বার আমাদের বন্যায় আমাদের সব একদম আমাদের নিঃস্ব করে ফেলছে, একদম মানে কোনো কিছুই নাই। বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে জেলার কৃষি খাত। কৃষি বিভাগের তথ্য বলছে শুধুমাত্র কৃষিতেই ক্ষতি হয়েছে প্রায় 67 কোটি টাকা। খাগড়াছড়ি 63,315 হেক্টর ফসলি জমির মধ্যে 3,101 হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। 2,150 হেক্টর আমন সম্পূর্ণ ক্ষতিতে পরিণত হয়েছে। এছাড়া আমাদের আউশ আমাদের একদম পাকা অবস্থায় ছিল এবং এরকম 2,813 হেক্টরের মধ্যে আমাদের প্রায় 613 হেক্টর জমি আমাদের সম্পূর্ণ আউশ নষ্ট হয়েছে। খাগড়াছড়ি 9 উপজেলায় বন্যায় পানিতে ভেসে গেছে পুকুর ও দিঘির মাছ। অবকাঠামোগত ক্ষতিও হয়েছে অনেক। মৎস্য খাতে ক্ষতির পরিমাণ 18 কোটি টাকারও বেশি। 311 মেট্রিক টন মাছ পুকুর থেকে বেরিয়ে গেছে এবং 37 লক্ষ পোনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবকাঠামোর ক্ষতি হয়েছে। বন্যায় অনেক গবাদি পশু মারা গেছে, সেই সঙ্গে ভেসে গেছে হাঁস মুরগির খামার। এছাড়া ঘাসের জমি বন্যার পানিতে ডুবে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। গরু ছাগল মারা যাচ্ছে, এই তথ্যগুলো আমরা সংগ্রহ করতেছি এবং তাদেরকে আমরা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করতেছি এবং আমরা সেটা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সার, বীজ ও ধানের চারা প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। সোমবার আশুলিয়ায় সব গার্মেন্টস কারখানা খোলা থাকবে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করবে আইনশৃঙ্খলা বাহিনী। রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে পোশাক কারখানার মালিকদের বৈঠকে কারখানা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। পরে বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আশুলিয়ায় যে অসন্তোষ চলছে তা শ্রমিকরা নয়, বহিরাগতরা করছে। তাদের দাবি যৌক্তিক নয় বলে মন্তব্য করেন তিনি। সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে এ বিষয়ে বৈঠক হবে বলেও জানান বিজিএমইএ সভাপতি। আশুলিয়াতে আমরা একটা শঙ্কা ছিল, একটা ইনডিসিশন ছিল যে আমরা কালকে খুলবো না। আমরা সর্বসম্মতি করে রাজি হয়েছি যে কালকে আমরা খোলা রাখবো। সারা বাংলাদেশের সব ফ্যাক্টরি খোলা থাকবে। বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদল দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম পুরাতন সার্কিট হাউসে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে।
এর আগে রাঙ্গুনিয়ার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজারে জিয়ারত শেষ করে ২ নম্বর গেটের বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সে সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি ফয়জুল হক ও মিয়া হারুন সহ অন্যরা। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়ায় বাকশালী ব্যবস্থায় গণতন্ত্রকে হত্যা করেছিল। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে ফাতিহা পাঠ ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেন তিনি। সে সময় মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, মহানগর বিএনপি নেতা আলহাজ এম.এ. আজিজ, সৈয়দ আজম উদ্দিন, এস.কে. খোদা তোতন, এস.এম. সাইফুল আলম, ইয়াসিন চৌধুরী লিটন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদল দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম পুরাতন সার্কিট হাউসে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল করেছে। এর আগে রাঙ্গুনিয়ায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজারে জিয়ারত শেষ করে ২ নম্বর গেটের বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সে সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি ফয়জুল হক ও মিয়া হারুন সহ অন্যরা। বিভিন্ন কৌশলে একটি চক্র স্ট্যান্ডার্ড হোল্ডিংস লিমিটেডের সুনাম নষ্ট করছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক আমির হোসেন বলেন, তারা চেষ্টা করছে নির্মাণ খাতে সঠিকভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে। তার অভিযোগ, প্রতারক, জালিয়াত ও ব্যাংক হেকো চক্র প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।